সুপ্রিয় দর্শক, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। গত পর্বের আলোচনার ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব স্পাইনাল স্টেনোসিসের বিস্তারিত চিকিৎসা বা ট্রিটমেন্ট নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম স্পাইনাল স্টেনোসিস কি, এর সিমটম গুলো কি এবং কিভাবে করে আমরা আসলে নিজেদেরকে এই অবস্থা থেকে প্রোটেক্ট করতে পারি বা সুস্থতার জন্য আমরা কি কি ধরনের পদক্ষেপ নিতে পারি। আজকে আমরা এর বিস্তারিত আলোচনা করব এই ট্রিটমেন্টের ব্যাপারে। ট্রিটমেন্টের ডিটেলসে যাবার পূর্বে আমরা খুব সংক্ষেপে আবার একটু জেনে নিব এর সিমটম গুলো এবং কি করে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিসের জন্য কোন স্পেশালিস্টের কাছে আমাদের যাওয়া উচিত। আমাদের সাথে এসব বিস্তারিত ইনফরমেশন শেয়ার করবার জন্য সংযুক্ত আছেন বিশেষজ্ঞ চিকিৎসক নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর দেবাশিস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা। ধন্যবাদ হাফছা, ধন্যবাদ সকল দর্শকদের। আপনারা যে যেখানে বসে দেখছেন না কেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা, আমার অভিনন্দন। আশা করি আপনারা সুস্থ থাকবেন। আমরা আজকে আলোচনা করব স্পাইনাল স্টেনোসিস বা ব্যাকের জায়গাটা যখন ন্যারো হয়ে যায় আমাদের কি কি সিমটম হয়। আমি একজন নিউরোলজিস্ট, আমি প্র্যাকটিস করছি মিশিগানে। ডক্টর মৃধা, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম আসলে স্পাইনাল স্টেনোসিস বলতে আমরা কি বুঝি এবং এর যে মেজর ইনফরমেশন গুলো, সাইন সিমটম এবং ম্যানেজমেন্ট কি কি কারণে হতে পারে, কাদের বেশি হওয়ার ভয় থাকে। তো আজকে আবার খুব সংক্ষেপে একটু জানতে চাবো সিমটম গুলো এবং একই সাথে জানতে চাবো যে আসলে এই সিমটম গুলো যারা অবজার্ভ করবেন নিজেদের ভিতরে বা পরিবারের পরিচিত কারো ভিতরে, প্রথমেই তারা আসলে কোন কোন ধরনের স্পেশালিস্টের কাছে যাবেন, কারণ এটি বেশ একটি কনফিউজিং স্টেট। আমি দেখেছি অনেকে হয়তো বা অর্থোপেডিক সার্জনের কাছে যান, অনেকে নিউরো সার্জনের কাছে যান, অনেকে নিউরোলজিস্টের কাছে যান, অনেকে রিউমাটোলজিস্টের কাছে যান এবং আসলে নন মেডিকেল একজন পার্সনের জন্য কিন্তু বেশ একটু কনফিউজিং স্টেট। হয়তোবা সঠিকভাবে সকলে নাও জানতে পারে যে আসলে কোন স্পেশালিটি এটি নিয়ে ডিল করে। তো সায়েন্স সিস্টেমের পরে যদি এই বিষয়ে আপনি একটু আলোচনা করেন। খুব সুন্দর প্রশ্ন। স্পাইনাল স্টেনোসিস বা আমাদের ব্যাকটা যদি একটু চিকুন হয়ে যায় তখন যে সিমটমগুলো আমাদের হয় মূলত সেগুলো ব্যাক পেইন। প্রথম সিমটম আমরা বলি ব্যাক পেইন। এটাকে আমরা যদি ব্যাক পেইনটা পায়ের দিকে চলে যায় বা থাইতে চলে যায় তখন আমরা বলি এটাকে রেডিকুলার পেইন, অনেকে বলে সায়াটিকা। এটা খুব কমন একটা কন্ডিশন। যদি পেইনটা ধরুন একজন লোক হাঁটছে এবং এক ব্লক হাঁটার পরে সে কষ্ট পাচ্ছে, তার পেইন হচ্ছে লেগে, মানে পায়ে যদি ব্যথা করে এবং পাটা দুর্বল ফিল করে তখন মনে করতে হবে যে তার স্পাইনাল স্টেনোসিস হয়েছে। আবার কিছু সময় বসলে দেখা যাবে যে ব্যথাটা চলে যাচ্ছে, তখন আমরা ধরে নেই তার স্পাইনাল স্টেনোসিস হয়েছে। স্পাইনাল স্টেনোসিসের বিভিন্ন ধরনের কারণ রয়েছে। যদি কারোর আর্থ্রাইটিস হয়, যার রোমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য ধরনের আর্থ্রাইটিস, যদি কারোর অস্টিওপরোসিস হয় তাহলেও হতে পারে, যদি কেউ পড়ে গিয়ে ব্যথা পায় তাদেরও হতে পারে। আমরা যেটা দেখি এখানে সাধারণত স্পাইনাল স্টেনোসিসটা হয় সার্জারির পরে, কারণ অনেক সময় সার্জারির পরে স্কার টিস্যু ফর্মেশন হয়, তখন তাদের স্পাইনাল স্টেনোসিসটা বেশি হয়। যাদের ব্যাক পেইন আছে বা হচ্ছে বারবার করে, তাদের ফ্যামিলি কন্ডিশন, ফ্যামিলিতে যদি কারোর থাকে, ধরুন বাবা মা বা ভাই বোনদের যদি থাকে, তখন আমাদের এই রিস্কটা একটু বেশি থাকে। কিন্তু ব্যাক পেইন হলে আমরা সাধারণত রিকমেন্ড করি আপনারা প্রথমে যেতে পারেন প্রাইমারি কেয়ার ডক্টর, মানে আপনাদের মেইন ডাক্তার যে রয়েছে। তারপরে আমরা যেটা রিকমেন্ড করি সেটা হলো কোনো একজন নিউরোলজিস্টের কাছে যাওয়ার জন্য। যদি প্রাইমারি কেয়ার ডাক্তার আপনার ঠিক করতে না পারে, তারপরেও যদি ব্যথা চলতে থাকে, তখন আমরা বলি একজন নিউরোলজিস্টের কাছে যেতে, কারণ নিউরোলজিস্টরা দেখে ঠিক করে দিতে পারে যে এটা আসলে সার্জিক্যাল কন্ডিশন না এটা এমনি কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হবে। কারণ আমরা অনেক সময় দেখি আমাদের পেশেন্টরা সার্জনের কাছে চলে যায় বা অর্থোপেডিক সার্জনের কাছে চলে যায়, তখন যেটা হয় যে
সার্জনের কাছে গেলে তারা তো সার্জারি করে দেবে। কারণ আপনি যদি একজন বারবারের কাছে যান বা একজন নাপিতের কাছে যান, তাহলে আপনার চুল ছোট হলেও কেটে দেবে, বড় হলেও কেটে দেবে। ঠিক তেমনি একটা ব্যাপার আছে। এই জন্য আমাদের নিউরোলজিস্টরা, আমাদের হার্ভার্ড ইউনিভার্সিটি যিনি প্রফেসর রয়েছেন, ওনার একটাই কথা যে তুমি নিউরোলজিস্ট হিসাবে পেশেন্টদের সার্জনের কাছ থেকে একটু দূরে রাখবে যতটা পারো। তারপরে যখন দরকার হবে তখন তো আমাদের পাঠাতে হবেই এবং সার্জারি করতে হবে। কিন্তু আমরা দেখি এই ধরনের কন্ডিশনে সার্জারি করলে, স্পাইনাল স্টেনোসিসের পরে সার্জারি করলে তেমন একটা রিকভারি হয় না। কারণ রিকভারি হয় 6 মান্থ টু 5 ইয়ার্স পর্যন্ত ভালো থাকে, তারপর আবার ওই স্পাইনাল স্টেনোসিসটা হয়। এই জন্য আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টটা বেশি করতে চাই। ধন্যবাদ হাফসা। ধন্যবাদ আপনাকে। আপনি গত পর্বে আলোচনায় বলেছিলেন যে আপনি যেহেতু একজন নিউরোলজিস্ট হিসাবে আপনি প্রচুর পেশেন্ট আপনি ডিল করেন স্পাইনাল স্টেনোসিসের। তো আপনি আপনার দীর্ঘ জীবনের প্র্যাকটিসে আপনি আসলে কখনোই সার্জিক্যাল সিচুয়েশনের জন্য বা সার্জারির জন্য আপনার পেশেন্টদেরকে আপনি রেফার করেননি। আপনি সবসময় প্রেফার করেন কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে এবং আদার যেসব অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে সেগুলো অ্যাপ্লাই করে আপনার পেশেন্টদেরকে সুস্থ করে তুলবার জন্য। তো আসলে স্পাইনাল স্টেনোসিসের কেসের ক্ষেত্রে এই ধরনের কনজারভেটিভ ট্রিটমেন্টে আমরা কমনলি কি ধরনের আউটকাম দেখতে পাই? যে এরা কি সম্পূর্ণ ভালো হয়ে যান, নাকি সারা জীবনই আসলে কনজারভেটিভ ট্রিটমেন্ট নিয়ে একটি ব্যালেন্স সিচুয়েশনের ভিতরে বা একটি ফাংশনাল স্টেটের ভিতরে তারা বেঁচে থাকেন, নাকি কনজারভেটিভ ট্রিটমেন্টের থেকে অনেক ধরনের কমপ্লিকেশন হওয়ারও ভয় থাকে বা আদার কি সিচুয়েশন আপনি অবজার্ভ করেছেন? খুব ভালো প্রশ্ন। আসলে আমাদের কাছে যখন পেশেন্ট আসে আমরা তখন সেটাকে ডায়াগনোসিস করতে চেষ্টা করি। ডায়াগনোসিস করতে আমরা যেটা করি প্রথমে তো ফিজিক্যাল বা নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে দেখি তার রিফ্লেক্স ঠিক আছে না, কি কি কারণ রয়েছে এই ব্যাক পেইনের জন্য। ব্যাক পেইনের জন্য তো বিভিন্ন কারণ রয়েছে। যদি আমরা দেখি যে স্পাইনাল স্টেনোসিস হয়েছে এর কারণ, অথবা দেখি যে আমরা দেখি যে তার সিমটমটা খুব সিভিয়ার, পেইনটা রেডিয়েট করতেছে পায়ে, সে হাঁটতে পারে না, 1 ব্লক হাঁটার পরেই তার বসে থাকতে হয়। সে যখন হাঁটে তখন ভ্রুট হয়ে হাঁটে, মানে সামনের দিকে কুজো হয়ে হাঁটে, অথবা একটা লাঠি নিয়ে হাঁটতে হয়, কারণ সোজা হয়ে হাঁটতে গেলেই তার ব্যথা করে। বিশেষ করে আমাদের গ্র্যান্ডফাদার, যারা একটু বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, তাদের এই অবস্থাটা হয়। আপনারা দেখে থাকবেন গ্র্যান্ড মাদার যারা অনেক সময় কুজো হয়ে হাঁটে, ভুট হয়ে হাঁটে, কারণ ওইভাবে হাঁটলে তাদের ব্যাক পেইনটা কম থাকে, এই জন্য ওইটা হাঁটে। এই ধরনের সিচুয়েশন হলে আমরা সাধারণত কতগুলো টেস্ট করি। প্রথমে যে টেস্টটা আমরা করি সেটা হলো বলে ইএমজি, ইলেকট্রোমায়োগ্রাম। ওটা দিয়ে দেখি যে কোনো নার্ভ কোথাও পিঞ্চ আছে কিনা, নার্ভগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিনা। যখন দেখি যে ইএমজি একটু অ্যাবনর্মাল, তখন আমরা নির্ধারণ করি কোত্থেকে এটা আসছে, কোন লেভেলে। এটা যদি L5, L4 বা L3, L1 হয়, মানে লাম্বার ভার্টিব্রার কোন লেভেল থেকে আসছে, এটা দেখার পরে যদি দেখি যে ব্যাপারটা একটু সিরিয়াস, তখন আমরা এমআরআই করি অথবা সিটি স্ক্যান করি। এমআরআইতে যদি দেখি যে স্টেনোসিসটা খুবই খারাপ এবং দেখি যে নার্ভটা খুব পিঞ্চ রয়েছে, মানে খুব চেপে ধরেছে এবং নার্ভটা মরে যেতে পারে, তখন আমরা অনেক সময় সার্জারির কাছে পাঠাই। কিন্তু যদি দেখি যে নার্ভটা একটু ইনফ্লামেশন হয়েছে, এখনো স্টেনোসিসটা সিভিয়ার না, মাইল্ড টু মডারেট, তখন আমরা সাধারণত করি ফিজিক্যাল থেরাপিতে পাঠাই। প্রথমত আমরা ট্রাকশন থেরাপি দেই বা অন্য ধরনের হিট থেরাপি অথবা কোল্ড থেরাপি, এগুলোর জন্য আমরা পাঠাই। এটা 2 মাস ধরে চলতে থাকে। তখন আরো আমরা বলি যে তাদের একটু একটু করে হাঁটাটা বাড়াতে হবে। ধরুন একজন 1 ব্লক হাঁটতে পারে বা
5 মিনিট হাঁটতে পারে, তাকে আমরা বলি ঠিক আছে আপনি সকালে 5 মিনিট হাঁটেন, বিকেলে 6 মিনিট হাঁটতে চেষ্টা করেন, তারপরের দিন 7 মিনিট হাঁটতে চেষ্টা করেন, এইভাবে আস্তে আস্তে বাড়ান। তখন আমরা দেখি যে তাদের অনেকটা উপকার হয়। যদি আমরা এর সময় একটু পেইন ম্যানেজমেন্ট করি, অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন দেই, আমাদের দেশে পাওয়া যায় আইবুপ্রফেন বা মোট্রিন, এ ধরনের মেডিসিন, ন্যাপ্রোসিন, ট্রামেডল, এই ধরনের মেডিসিন আমরা দিয়ে একটু সুস্থ করতে চেষ্টা করি। তারপরে যদি দেখি যে কাজ হচ্ছে না, তখন আমরা তাদের পেইন ক্লিনিক নাম করে, এখানে পেইন ক্লিনিক রয়েছে, সেখানে আমরা পাঠাতে চেষ্টা করি। সেখানে যেটা করা হয়, পেইন ক্লিনিকে গেলে ওরা এভালুয়েট করে, তখন ওরা স্টেরয়েড জাতীয় কোনো ইনজেকশন দেয় ব্যাকে। এই ইনজেকশন দিলে মানুষ সাধারণত 1 মাস থেকে 6 মাস ভালো থাকতে পারে। 1টা বা 3টে ইনজেকশন আমরা দেই, তারপরেও যদি কাজ না করে তখন আজকাল যে নন ইনভেসিভ সার্জারি আছে অনেকটা, মাইক্রো সার্জারি আমরা বলি অনেক সময়, রেডিও ফ্রিকোয়েন্সি সার্জারি বা এই ধরনের সার্জারি আমরা করতে চেষ্টা করি, তাতে একটু কমপ্লিকেশনটা কম হয়। সেটা করার পরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে ভালো হয়ে যায়। তারপরেও যদি দেখি যে তাদের সিমটম বেড়ে যাচ্ছে, তারা হাঁটতে পারছে না, কোনো নার্ভ মরে যাচ্ছে, তখন আমরা সার্জনের কাছে পাঠাই। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. এবং তাদের বলে দেই যে সার্জারি সবসময় অ্যান্সার না, সার্জারি করলে ভালো হবে কিন্তু আবার ফিরে আসতে পারে, কারণ সার্জারি করলেই যে কোনো জায়গায় একটা হিট করলে স্কার টিস্যু আবার নতুন করে ফর্মেশন হয়, আর নতুন স্কার টিস্যুটা আবার ওই নার্ভগুলোকে চেপে ধরতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই স্পাইনাল স্টেনোসিসের আসলে যে একটি কমন একটি ইস্যু, সেটি হচ্ছে যে নার্ভ পেইন। তো এটি ম্যানেজ করার জন্য আসলে কিছু স্পেসিফিক ড্রাগ আমরা রেফার করে থাকি। আপনি কমনলি কোন ড্রাগ গুলো আসলে রেফার করা বেশি প্রেফার করেন, এবং এই ড্রাগ গুলোর বেশ কিছু সাইড এফেক্ট পেশেন্টদের ভিতরে কমনলি হয়ে থাকে, সেক্ষেত্রে অল্টারনেটিভ ট্রিটমেন্ট হিসাবে কি ধরনের মেডিকেশন আপনি বেশি প্রেফার করেন? খুব সুন্দর কোশ্চেন। মেডিকেশন ওয়াইজ যেটা, যখন একজন পেইন নিয়ে আসে, আমরা মাইল্ড পেইন যদি হয় তখন আমরা এখানে যে অ্যাসিটোঅ্যামিনোফেন বা প্যারাসিটামল এই ধরনের কিছু দেই। এটা 1 মাস ধরে চলতে থাকে। যদি দেখি যে এটা কাজ করছে না, তখন আরেকটু স্ট্রংটা দেই। আমরা দেই সাধারণত ন্যাপ্রোসিন অথবা আইবুপ্রোফেন এই ধরনের। যদি দেখি যে সেটাও কাজ করছে না, তখন আমরা আরো একটু, যদি দেখি যে তাদের টিংলিং নামনেস বা ঝিঝি ধরার মতো হয়ে যাচ্ছে, ব্যথাটা একটু বেশি হচ্ছে, ঘুমোতে পারছে না, তখন আমরা এখানে একটা মেডিসিন আছে যেটাকে বলে গাবাপেন্টিন, এখানে এটাকে বলে নিউরন্টিন অথবা গাবাপেন্টিন, আমরা সেইটাকে প্রেসক্রাইব করি। কিন্তু আমাদের বাংলাদেশি যারা পেশেন্ট রয়েছে তাদের অনেক সময় গাবাপেন্টিন টলারেট করা বেশ কঠিন হয়ে যায়, তাদের মাথা ঘুরায়, আনস্টেডি ফিল করে, অনেক সাইড এফেক্ট হয়, তখন আমরা এটাকে খুব কম ডোজ দেই। আমরা আমেরিকানদের জন্য সাধারণত 300 মিলিগ্রাম শুরু করি, কিন্তু বাঙালি পেশেন্ট হলে আমরা দেই সাধারণত 100 মিলিগ্রাম করে। প্রথমে 100 মিলিগ্রাম রাতে শুধু, তারপরে 100 মিলিগ্রাম সকালে এবং বিকেলে, এবং দেখি 7 দিন ধরে যে তাদের সাইড এফেক্ট হচ্ছে কিনা। সাইড এফেক্ট হলে আমরা আবার কমিয়ে দেই। এই গাবাপেন্টিনটা আমরা আস্তে আস্তে বাড়াতে পারি। যদি পেইনটা কমানোর জন্য আমরা 1500 মিলিগ্রাম বা 3000 মিলিগ্রাম পর্যন্ত যাই। যদি দেখি যে তাতেও কাজ হচ্ছে না, তখন আমরা অন্য একটা মেডিকেশন, এখানে বলে লেরিকা বা প্রিগাবালিন, আমরা সেটাকে অনেক সময় দেই। যখন দেখি সেটাও কাজ করছে না, তখন আমরা কম্বিনেশনে চলে যাই। গাবাপেন্টিন এবং নরট্রিপটাইলিন বা এমিট্রিপটাইলিন এই ধরনের দুটো কম্বিনেশন মেডিসিন দেই।
যদি দেখিস তাও কাজ করছে না, তখন আমরা আরেকটা মেডিসিন অ্যাড করি, সেটাকে বলে ট্রামেডল। অনেক সময় সেটা অ্যাড করি। যদি দেখি যে কোনো পেশেন্ট গাবাপেন্টিন টলারেট করতে পারছে না বা প্রিগাবালিন টলারেট করতে পারছে না, তখন আমরা ডাইরেক্টলি ট্রামেডলে যাই, কারণ ওটা অনেকটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অনেকটা পেইন মেডিসিনের মতো কাজ করে, বেশ ভালোই কাজ করে। আমরা এইভাবে দেই। আর অন্যদিকে যেটা আমরা করি সেটা হলো ওভার দ্য কাউন্টার কিছু মেডিকেশন আমরা দিয়ে থাকি, যে আগে বললাম যে অ্যাসিটামিনোফেন বা এই ধরনের কিছু মেডিকেশন। আরো বলি আমরা তো ভাইটামিন বি কমপ্লেক্স খেতে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি আমাদের দেশে খুব ভালো জিনিস আছে, যেমন আমাদের দেশে হলুদ আছে বা আদা আছে, এই ধরনের মেডিসিন এখানে ব্যবহার করি আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে আর কি। লং টার্মে আমরা দেখি যে ভালো কাজ দেয়। চেরি আছে এখানে, আরো বেশ কিছু মেডিসিন আছে যেগুলো কার্টিলেজটা একটু কমে যায়, তো বয়স হয়ে গেলে এই কার্টিলেজটাকে রিপ্লেস করার জন্য আমরা অনেক সময় মেডিসিন দিয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ। আপনি সেলফ কেয়ারের ব্যাপারে বলছিলেন যে এক্সারসাইজের কথা, এবং এক্সারসাইজের ক্ষেত্রেও কিন্তু আসলে আমরা দেখি যে বয়সের সাথে, বডি ওয়েটের সাথে, এবং আরো অনেকেরই আরো অনেক কোমরবিডিটিস থাকে। তো এ ধরনের নানা সিচুয়েশনের সাথে কিন্তু এক্সারসাইজেরও আসলে অনেক ধরনের লিমিটেশন চলে আসছে পেশেন্ট টু পেশেন্ট। তো সেক্ষেত্রে আপনি আসলে এক্সারসাইজ গুলো কিভাবে সাজেস্ট করেন? এবং ধরেন একজন পেশেন্ট যার হয়তোবা যথেষ্ট বয়স হয়ে গিয়েছে, তিনি হয়তোবা হুইল চেয়ার বাউন্ড, তার ক্ষেত্রে কিভাবে করে এক্সারসাইজটা আপনি সাজেস্ট করে থাকেন? আরেকজন পেশেন্ট হয়তোবা তার ব্যথা এত বেশি, যেটা আমি দেখেছি যে অনেকেই বলেন যে ব্যথা এত বেশি যে এক্সারসাইজ করাটাও তার জন্য একটা বিগ চ্যালেঞ্জ। তো এই ধরনের যে ডিফারেন্ট চ্যালেঞ্জ গুলো থাকে পেশেন্ট টু পেশেন্ট, তাদের জন্য আসলে এক্সারসাইজটা কিভাবে করে সাজেস্ট করেন? খুব ভালো প্রশ্ন। আমরা আসলে যারা ব্যথা নিয়ে আসে তাদের এক্সারসাইজ করতে খুব কষ্ট হয়, এটা সত্যি কথা। সেই জন্য আমরা প্রথমে একটু মেডিসিন দিয়ে পেইনটাকে কন্ট্রোল করতে চাই। আমরা তাদের বলি হিট থেরাপি, হিটিং প্যাড অথবা কোল্ড প্যাক, এগুলো যদি ব্যবহার করে আমরা দেখি অনেক সময় তাদের পেইন কমে থাকে। আমরা অনেক সময় এখানে বেনগে নাম করে একটা মেডিসিন আছে যেটা আমরা দিয়ে থাকি, যেটা একটা অয়েন্টমেন্টের মতো, সেটাও অনেক সময় কাজ করে। এইগুলো দিয়ে আমরা পেইনটাকে কমাতে চেষ্টা করি। তারপরে বলি আস্তে আস্তে এক্সারসাইজ শুরু করতে। ধরুন আমরা বলি যে আপনাদের যদি ট্রেডমিল থাকে তাহলে একটু ইনক্লাইন করে সেটার উপরে হাঁটুন, 1 মিনিট হাঁটুন, 2 মিনিট হাঁটুন, খুব অল্প স্পিডে হাঁটুন, অথবা একটা ওয়াকার নিয়ে হাঁটুন, তবুও হাঁটতে হবে। কারণ হাঁটা যদি একবার থেমে যায় তখন পেইনটা খুব বেড়ে যায়। আমরা এটা বলি যে আপনারা কখনো সোফায় বসবেন না, আপনাদের যদি বসতে হয় তাহলে হাই চেয়ারটা একটু হাই করে, যদি চেয়ারটা হাই না থাকে আমরা বলি সিটের উপরে একটা পিলো দিয়ে একটু বসুন, তাতে মানে স্পাইনের যে স্পেসগুলো রয়েছে, স্পাইনের মাঝখানে যে স্পেসগুলো থাকে সেই স্পেসটা একটু খুলে যায়, তাতে একটু সুবিধা হয়। এবং এটা একদিনে তো হয় না, বেশ কিছুদিন ধরে করতে হয়। যাদের ব্যাক পেইন রয়েছে তাদের আমরা বলি যে আপনারা প্রতিদিন সকালে বিকেলে 5 মিনিট করে হাঁটবেন। আর যেটা আমরা বলি যে সেডেন্টারি মানে বসে বসে থাকলে ব্যথাটা বেড়ে যায়, তাই বসে থাকা যাবে না। এভরি 30 মিনিটস আপনাদের হাঁটতে হবেই, উঠে একটু দাঁড়াতে হবে, একটু হাঁটতে হবে। তারপর যদি না কাজ করে তখন আমরা তো এখানে ফিজিক্যাল থেরাপিস্ট নাম করে এক সার্ভিস রয়েছে, তাদের কাছে আমরা পাঠিয়ে দেই। ফিজিক্যাল থেরাপিস্ট তারা অনেক সময় ট্রাকশন দেয়, তাদের স্পেশাল কতগুলো থেরাপি রয়েছে সেগুলো দেয়, আল্ট্রাসাউন্ড ট্রিটমেন্ট দেয়, বা আজকাল শক ওয়েভ থেরাপি নাম করে একটা থেরাপি বেরিয়েছে, সেইগুলো তারা দেয়। আমরা দেখি তাতে বেশ ভালো কাজ দেয়। আর যেটা আমরা বলি যে এটা তো আসলে সব রোগী আমাদের প্রিভেন্টিভ মেজার নিতে হয়। প্রিভেনশন করতে হলে আমাদের যদি ফ্যামিলি হিস্টোরি থাকে তো আগে থাকতেই সচেতন হয়ে যেতে হবে। যদি কেউ সিগারেট খায় বা এই ধরনের কিছু করেন আমরা তাদের বলি এটাকে অ্যাভয়েড করতে হবে। আপনার যে মেডিসিন খাচ্ছেন সেই মেডিসিনগুলোকে যদি দেখি এই ধরনের রোগ বাড়িয়ে দিতে পারে, যাদের অস্টিওপরোসিস রয়েছে
তাদের আমরা ভাইটামিন ডি দিয়ে থাকি, যাতে ভাইটামিন ডি অথবা ক্যালসিয়াম এগুলো দিয়ে আমরা কমিয়ে রাখতে পারি। বিভিন্ন ভাবে আমরা হেল্প করতে চেষ্টা করি। অসম্ভব ধন্যবাদ। আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের ফিজিক্যাল থেরাপিতে বিভিন্ন ধরনের ট্র্যাকশন এবং আদার ফিজিওথেরাপি ইউজ করা হয়, এবং আপনি আগের দিন আলোচনা উল্লেখ করেছিলেন যে এই মুহূর্তে এটা বেশ জনপ্রিয় এক ধরনের থেরাপির কথা আপনি বলেছিলেন, যেটা আপনি বলেন শকওয়েভ থেরাপি। যে এটা সম্পর্কে যদি সংক্ষেপে একটু আপনি আলোচনা করেন। খুব ভালো কথা। শকওয়েভ থেরাপিটা একটু নতুন, এখনো এখানে সবকিছুতে অ্যাপ্রুভ করেনি, কিন্তু আমরা দেখছি শকওয়েভ হলো এক ধরনের সাউন্ড ওয়েভ, আর একটু হিট করা। এটা আমরা ব্যাকে দেই সাধারণত 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট যদি দেই, আমরা দেখি অনেকে বেশ ভালো উপকার পাচ্ছে। এটা আমরা অনেক সময় যদি দেখি পাটা নাম হয়ে যাচ্ছে, নিউরোপ্যাথি হয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অনেক সময় নিউরোপ্যাথি হতে পারে, তাদের আমরা অনেক সময় দেই, দেখি তাদের নার্ভগুলো বেশ একটু ইমপ্রুভ হয়। এটা একটা নতুন ধরনের থেরাপি, কেবল এসছে, এটা আমরা ব্যবহার করি এখন। এটা কোনো ডাক্তারের অফিসে বা ফিজিক্যাল থেরাপিস্টের অফিসে গিয়েই দিতে হয়, নিজে সাধারণত দেওয়া যায় না, কারণ এটা একটু কঠিন। এই জন্য আমরা সাধারণত আমাদের অফিসে একজন থেরাপিস্টকে এটা দিয়ে থাকি, বেশ ভালোই রেসপন্ড পাচ্ছি। এটা অনেক সময় যে স্কার টিস্যুগুলো আছে এটাকে কমিয়ে দেয়, একটু ভেঙে দেয়, এই ইনফ্লামেশনটাকে কমিয়ে দেয়, এবং নিউ এন্ডরফিন টাইপস হরমোন সিক্রেট করে বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হরমোন সিক্রেট করতে হেল্প করে, আর গ্রোথ প্লেটটাকে একটু বাড়িয়ে দেয়। সেই জন্য ইনফ্লামেশন তো মূলত কজ, এই স্পাইনাল স্টেনোসিসের জন্য ইনফ্লামেশন একটা মূল কাজ, এই ইনফ্লামেশনটাকে কমিয়ে দেয়। এই জন্য আমরা এটা দিয়ে থাকি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পর আমরা আরো অনেক বিস্তারিত ইনফরমেশন নিয়ে ফেরত আসছি, আমাদের সাথে থাকবে। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফেরত আসছি আপনাদের সাথে আলোচনায়। আজকের আলোচনার বিষয় স্পাইনাল স্টেনোসিসের ট্রিটমেন্টের বিস্তারিত ইনফরমেশন। আমাদের সাথে আলোচনায় আছেন বিশেষজ্ঞ স্পেশালিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর মৃধা, আপনি বলছিলেন যে শকওয়েভ থেরাপির ব্যাপারে, এবং একই সাথে কিন্তু আমরা দেখি যে এখানে আপনার কিছু কিছু মানুষ, আমি বাংলাদেশেও দেখেছি যে আকুপাংচার ইউজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তো আপনি আপনার পেশেন্টদের ক্ষেত্রে কি এ ব্যাপারে কোনো আপনি সাজেশন করেন কিনা, বা আপনি কি এই পদ্ধতি প্রেফার করেন কিনা? খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, আমরা অনেক সময় চেষ্টা করি বিভিন্ন মেডিকেশন, কিন্তু অনেক পেশেন্ট থাকে তারা টলারেট করতে পারে না মেডিসিন। অনেক পেশেন্ট আছে যারা চায় না ব্যবহার করতে মেডিসিন, আর অনেক পেশেন্ট আছে যারা অল্টারনেটিভ থেরাপি ট্রাই করতে চায়। তখন আমরা অনেককে আকুপাঞ্চারের জন্য পাঠিয়ে দেই। এখানে অনেক আকুপাঞ্চার স্পেশালিস্ট রয়েছেন যারা এগুলো করতে পারে। ব্যাক পেনের ক্ষেত্রে আকুপাঞ্চারটা কাজ করে, কিন্তু এটা কিওর না, কিছুদিনের জন্য বেশ ভালো থাকে, অনেক সময় আমরা দেখেছি। সেই জন্য আমরা পাঠিয়ে দেই। যাদের ব্যাকে স্পাজম থাকে তাদের আমরা অনেক সময় আকুপাঞ্চারের জন্য পাঠাই। ওরা একটা ট্রিগার পয়েন্টে ওই নিডেলটা ঢুকিয়ে দেয়, তখন দেখা যায় ওদের স্পাজমটা একটু কম হচ্ছে। এই জন্য আমরা অনেক সময় পাঠাই। আমার একজন বন্ধু ডাক্তার আছে, সে নিজে নিউরোসার্জন, কিন্তু আকুপাঞ্চার স্পেশালিস্ট। ওর কাছে আমরা যদি দেখি যে বেশ একটু হয়, ও ডক্টর মার্ক জোন্স নাম করে, ওনার কাছে আমি পাঠিয়ে দেই, বেশ ভালো রেজাল্ট পেয়েছি। এখানে কয়েকজন চাইনিজ ডক্টর রয়েছেন, ওনারাও আকুপাঞ্চার করেন, আমরা মাঝে মাঝে পাঠিয়ে দেই যারা চায়। প্রথমে আমরা
ট্রাই করি আমাদের ট্রিটমেন্ট, যখন দেখি যে কোনো কাজ হচ্ছে না, কারণ এটা তো একটা ক্রনিক কন্ডিশন, যার একবার ব্যাক পেইন হয় এটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাওয়া খুব কঠিন ব্যাপার, সারা জীবন ধরে এটার একটা এফেক্ট থাকেই। সাবধান থাকতে হয়, চলে যায় আবার কিছুদিন পরে চলে আসে ব্যথাটা হঠাৎ করে। ধরুন আপনি একটু নিচু হলেন কিছু তোলার জন্য, মাজাটা একটু ক্লিক করে উঠলো, ব্যথাটা শুরু হয়ে গেল, এরকম হতে পারে আর কি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ব্যাক পেইনটা মানে স্পাইনাল স্টেনোসিসটা খুব ডেঞ্জারাস না। খুব কম পেশেন্টই যারা 70 বছরের কম রয়েছে যে তাদের খুব একটা অসুবিধা হয়, হাঁটতে পারে না, এমন আমাদের খুব কম পেশেন্ট রয়েছে। কিন্তু যাদের বয়স 80-র উপরে হয়ে গেছে তাদের একটু অসুবিধা হয়। হ্যাঁ, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে কর্টিকোস্টেরয়েডের ইউজ অনেক বেশি প্রচলিত এবং অনেক পপুলার। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি? খুব ভালো প্রশ্ন। আসলে স্পাইনাল স্টেনোসিসে আমরা যদি দেখি যে ডিস্ক হার্নিয়েশন হয়েছে এবং ডিস্ক হার্নিয়েশন হয়ে কর্ডের উপরে স্পাইনাল যে কর্ড থাকে যেটার ভিতর থেকে সব নার্ভগুলো ব্রেন থেকে নিচের দিকে আসে, যে কানেকশনটা, ওই কর্ডটার উপরে প্রেশার পড়েছে, তখন আমরা অনেক সময় এটা একটা এমার্জেন্সি আমরা বলি, তখন আমরা কর্টিকোস্টেরয়েড বা ডেকাড্রন নামে একটা মেডিসিন আছে সেটা শুরু করি ইমিডিয়েটলি, তারপরে নিউরোসার্জনের কাছে পাঠাই। কিন্তু যখন ক্রনিক পেইন হয় তখন স্টেরয়েডটা একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন, এই জন্য আমরা পেইন ক্লিনিকে তাদের কাছে পাঠিয়ে দেই এবং ওই লোকালি আমরা দেখি যে কোথায় সোয়েলিংটা আছে, সেই জায়গায় আমরা স্টেরয়েড ইনজেকশন করতে চেষ্টা করি। স্টেরয়েড একদিকে ভালো মেডিসিন, আবার অন্যদিকে খারাপ মেডিসিন, কারণ এর সাইড এফেক্ট রয়েছে অনেক। এই জন্য আমরা প্রতিদিন ব্যবহার করতে চাই না, আমরা সাধারণত ওয়ান্স এ উইক 3 উইকস আমরা ইনজেকশন দিয়ে থাকি, কারণ স্টেরয়েড অনেক সময় ডায়াবেটিসটাকে বাড়িয়ে দিতে পারে, যাদের ডায়াবেটিস নাই তাদের ডায়াবেটিস করে দিতে পারে। যদি খুব বেশি স্টেরয়েড দেই, মানে প্রতিদিন যদি আমরা প্রেডনিজোন বা ডেকাড্রন এই ধরনের মেডিসিন দেই, তখন আমরা দেখি যে তাদের মাসেলটা উইক হয়ে যায়, এই জন্য আমরা অ্যাভয়েড করতে চাই। তবু এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট আছে, এই জন্য আমরা বেশ খুব সহজেই প্রেসক্রাইব করি। ওরাল মেডিসিন দিলে সাধারণত তেমন কাজ করে না, ডেকাড্রন ছাড়া অন্য কোনো প্রেডনিজোন সাধারণত ব্যাকে কাজ করে না। আমরা যদি লোকালি ইনজেকশন দিতে পারি তখন ওইটা কাজ করে। ধন্যবাদ। অনেকেই বলে থাকেন যে যেসব পেশেন্ট আসলে একবার স্টেরয়েড শট নিয়ে ইউজ টু হয়ে যায়, সেখানে পেশেন্টের অনেক সময় একটি সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সিও গ্রো করে। পেশেন্ট মনে করেন যে এই ইনজেকশনটা নিলেই বুঝি তিনি ভালো থাকছেন, কিন্তু রিসার্চে দেখা গিয়েছে যে নার্ভ পেইন মেডিকেশন গুলো ইউজ করে, শুধুমাত্র নার্ভ পেইন মেডিকেশন গুলো ইউজ করেও কিন্তু আসলে অনেক বেশি পেইন ম্যানেজমেন্ট পসিবল এবং আউটকাম অনেক ভালো। এবং তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে স্টেরয়েড শট ইউজ করবার আসলে কোনো এক্সট্রা কোনো আউটপুট রিসার্চাররা পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে রিপিটেড স্টেরয়েড শট নেওয়ার ফলে কিন্তু আসলে আরো অন্য কমপ্লিকেশন হতে পারে, এমনকি বারবার ইনজেকশন নেওয়ার থেকে যে একটি লোকাল ইফেক্ট, এটিও কিন্তু অনেক সময় অনেক ধরনের কমপ্লিকেশন তৈরি করতে পারে। তো সেই ক্ষেত্রে একটু যদি আপনার ওপিনিয়নটা বলেন। হ্যাঁ, আমরা যে এই ইনজেকশনের কথা বললাম, আমরা একটা সাইকেল থাকে, আমরা সাধারণত 3 মাসে 3টা ইনজেকশন দেওয়া যায়, এর বেশি আমরা কখনোই দেই না, কারণ তখন সাইড এফেক্টটা খুব বেশি হয়। কারণ যেহেতু এটা স্টেরয়েড, এর ইনজেকশন দিলে রিস্ক থাকে যে ইনফেকশন হতে পারে, আর স্টেরয়েডটা অস্টিওপরোসিসটাকে বাড়িয়ে তোলে অনেক সময়, সেই জন্য আমরা দিতে চাই না। অনেক সময় এর একটা এফেক্ট রয়েছে, যেহেতু স্টেরয়েড আমাদের একটু ভালো ফিল করে, যখন একজন মানুষ স্টেরয়েড ইনজেকশন নেয় তখন আমরা সাইকোলজিক্যালি একটু ভালো ফিল করি, এই জন্য আমরা অনেক সময় বলি স্টেরয়েড এফেক্ট। এইটা অনেক সময় আমরা কমিয়ে রাখার জন্য এভরি 3 মান্থ বা এভরি 6 মান্থ, তাও আবার 3টা সাইকেল দেই, বা 4 ম্যাক্সিমাম 4টা 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে, এর বেশি আমরা দিতে চাই না। তারপরে আবার 2-3 বছর পরে আমরা দিতে পারি, এর মাঝে অন্যভাবে পেইন ম্যানেজমেন্ট করতে চেষ্টা করি আর কি।
এই একটা এফেক্ট আছে, কারণ আগেই তো বললাম যে স্টেরয়েডের বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে। এটা ডায়াবেটিস করে দিতে পারে, মাসেল উইক করে দিতে পারে, বোন অস্টিওপারোসিস করে দিতে পারে, এটা আবার ইনফেকশনের রিস্কও বাড়িয়ে দেয়। যাদের ধরুন ইমিউনিটি কম থাকে তারা যদি স্টেরয়েড নেয় তাদের ইনফেকশনের রিস্কটা বেড়ে যায়। এই জন্য আমরা এগুলোকে অ্যাভয়েড করতে চেষ্টা করি, কিন্তু সেইভাবে আবার দেখি যে রিস্ক এবং বেনিফিটটাকে আমরা প্রথমে অ্যানালাইসিস করি এবং তারপরেই আমরা ইনজেকশনটা দেই। ধন্যবাদ। যারা স্পাইনাল স্টেনোসিসে ভুগছেন, যাদের ক্ষেত্রে সিমটম খুব বেশি সিভিয়ার, তাদের তো ট্রিটমেন্ট গুলো আসলে কন্টিনিউ করতে হয়। তো যেসব পেশেন্টের ক্ষেত্রে অনেক সময় ডিসেবিলিটি ডেভেলপ করে যায়, তাদের জন্য আসলে এখানে কি ধরনের ব্যবস্থা বা সাপোর্ট সিস্টেম আছে, এবং কোন ধরনের স্টেটে গেলে সেটাকে আমরা ডিসেবিলিটি হিসেবে ডিফাইন করছি? আসলে যে স্পাইনাল স্টেনোসিসটা এটা আমাদের বয়োজ্যেষ্ঠদের রোগ। ইয়াং বয়সে খুব হয় কিন্তু কম হয়, কিন্তু এটা ডিপেন্ড করে। কেউ যদি স্পাইনাল স্টেনোসিস হয়েছে, তার নার্ভগুলো অকেজো হয়ে গেছে, তখন তার সার্জারি হলো। যদি 2-3 বার সার্জারি লাগে তখন তাদের আমরা একবার সার্জারি হলেই আমরা সাধারণত অনেকে ডিসেবিলিটি অ্যাপ্লাই করতে পারে। এই দেশে যেটা নিয়ম যে ডিসেবিলিটি অ্যাপ্লাই করে, যে দেখে যে সে কাজ করতে পারছে না, হাঁটতে পারছে না কিছু, বাট তার কাজটা যদি খুব ফিজিক্যাল কাজ হয় তখন তো সে করতে পারে না, তখন আমরা রিকমেন্ড করি যে তোমরা ডিসেবিলিটি অ্যাপ্লাই করতে পারো। কিন্তু সবসময় যে পাবে তেমন কোনো কথা নেই। কিন্তু যাদের এইটা সিভিয়ার, তারা হুইল চেয়ার বাউন্ড হয়ে গেছে, যাদের হাঁটতে হয় ওয়াকার নিয়ে, যাদের একটা কেইন নিয়ে হাঁটতে হয়, যারা কাজ করতে পারে না, তাদের আমরা খুব আমরা রিকমেন্ড করি যে তারা অ্যাপ্লাই করতে পারে, তখন তারা পায়। ইট ডিপেন্ডস করে কোন কাজ থেকে হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এই স্পাইনাল স্টেনোসিসটা বা রেডিকুলোপ্যাথি অথবা ব্যাক পেইন অথবা হার্নিয়েশন, এগুলো হয় যখন তারা কাজের ক্ষেত্রে পড়ে যায়, কোনো কার অ্যাক্সিডেন্ট হয়, অন্য কোনো অ্যাক্সিডেন্ট হয়, অথবা এদেশে স্নো হয় প্রচুর, স্নোর উপরে যদি কেউ পড়ে যায় তখন আমরা দেখি এটা হয়। যখন আমরা কমপ্লিকেশনটাকে দেখি খুব সিরিয়াস, তাদের অসুবিধা হচ্ছে প্রচণ্ডভাবে, তখন আমরা ডিসেবিলিটির জন্য হেল্প করতে চেষ্টা করি। আর যদি দেখি যে তাদের হাঁটতে পারছে না, তখন তো আমরা হুইল চেয়ারের ব্যবস্থা করি। এখানে মোটরাইজড হুইল চেয়ার আছে, রেগুলার হুইল চেয়ার আছে, ওয়াকারের ব্যবস্থা করি। এইভাবে সব পেশেন্টদের বিভিন্নভাবে আমরা সাহায্য সহযোগিতা করতে চেষ্টা করি যাতে তারা একটা নর্মাল জীবন যাপন করতে পারে। অবশ্যই আমরা মেডিসিন দিতে চেষ্টা করি। এখানে একটা অসুবিধা যেটা রয়েছে, এখানে যে অনেক মানুষ আছে ইয়াং জেনারেশন যারা ব্যাক পেইন এসে বলে আমাদের কাছে, তারা আসলে পেইন মেডিসিন এডিক্টেড হয়ে যায়। এখানে এক ধরনের পেইন মেডিসিন আছে বলে ওপিওয়েড, যেমন ভাইকোডিন, নরকো, মরফিন। এরা এসে আমাদের কাছে বলে আমার খুব পেইন হয়েছে, আমাকে ওপিওয়েড মেডিসিন দিতে হবে, আমাকে ওই ডাক্তার এটা দিয়েছে, আপনি কেন দেবেন না? আমাদের সঙ্গে অনেক ঝামেলা করে, অনেক রোগ পেশেন্ট আছে। তখন আমাদের একটু অসুবিধা হয়, আমাদের একটু ভীষণ সিরিয়াস হয়ে যেতে হয়। আমাদের বলতে হয় যে আমি এই মেডিসিনটা তেমন প্রিসক্রাইব করি না, তোমাকে অন্য কোথাও স্পেশাল ডাক্তারের কাছে যেতে হবে। এইটা একটা অসুবিধা আছে এখানে। ইয়াং যারা আছে, যারা ডিপেন্ডেন্ট, তারা অনেক সময় এটা করে। এই জন্য আমাদের খুব সিরিয়াস হতে হয়, কারণ ওপিওয়েড রিলেটেড ডেথ যেটাকে আমরা বলি এই দেশে অনেক বেশি, এবং এটা অনেকটা প্যান্ডেমিক এই মুহূর্তে। এই জন্য সরকারও খুব সিনসিয়ার হয়ে গেছে। ডাক্তাররা যদি এই ধরনের পেইন মেডিসিন খুব প্রিসক্রাইব করে, তাদের আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে তোমরা এত পেইন মেডিসিন প্রিসক্রাইব করছো কেন? তাই আমরা খুব সিনসিয়ার এবং সিরিয়াস হয়ে থাকি। যেমন আমি কখনোই কোনো ওপিওয়েড প্রিসক্রাইব করি না, একেবারে সম্পূর্ণভাবে আমি কখনো প্রিসক্রাইব করি না। আগে করতাম 10 বছর আগে, যখন এটা নর্মাল ছিল, কিন্তু এখন আর আমরা কিছুতেই করি না। আমরা গাবাপেন্টিন, প্রিগাবালিন, নরট্রিপটাইলিন, ট্রামেডল পর্যন্ত যেই আমি ট্রামেডলটাকে আমরা প্রিসক্রাইব করি খুব, কিন্তু অন্যটা করি না।
হ্যাঁ, এই জন্য আমাদের সিনসিয়ার থাকতে হয়, কারণ সবকিছুর তো একটা প্রো অ্যান্ড কনস রয়েছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা চলে এসেছি আলোচনার একদম শেষ প্রান্তে। সর্বশেষ প্রশ্ন হিসেবে খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে স্পাইনাল স্টেনোসিস এর ওয়ার্স্ট কেস সিনারিও আমরা যদি বলতে চাই, যে কারো যদি কমপ্লিকেশন হয় সেখান থেকে কারো কারো ক্ষেত্রে নার্ভ ড্যামেজ হয়ে প্যারালাইসিস এর মতো সিচুয়েশন হয়ে যেতে পারে। আপনি কি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতায় এ ধরনের পেশেন্ট পেয়েছেন কিনা, ডিল করেছেন কিনা? আর যদি না করে থাকেন, তো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আসলে কি ধরনের ম্যানেজমেন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি? খুব ভালো প্রশ্ন। আমি কখনো দেখিনি যে স্পাইনাল স্টেনোসিস থেকে সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে গেছে। আমার কিছু কিছু পেশেন্ট আছে যারা হাঁটতে পারেন না, তাদের কুঁজো হয়ে হাঁটতে হয়, অথবা তারা হুইল চেয়ার ব্যবহার করেন। আমরা যখন দেখি যে প্যারালাইসিস হয়ে গেছে, ওটা সাধারণত হয় কর্ড কম্প্রেশন থেকে। ধরুন কারোর গাছ থেকে পড়ে গেল, স্পাইনটা ভেঙে গেল, তখন কর্ডটাকে ডাইসেক্ট হয়ে গেল অনেকটা, বা প্রেশার এত পড়লো যে আর চলতে পারে না। এই ধরনের ক্ষেত্রে কেউ পড়ে গেল বা কার অ্যাক্সিডেন্ট হলো বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট হলো, তখন তাদের আমাদের অনেক পেশেন্ট রয়েছে সে ধরনের। কিন্তু এই যে আস্তে আস্তে করে স্পাইনাল স্টেনোসিস হয়ে সম্পূর্ণ ব্যাকটা নষ্ট হয়ে গেল, এমন আমাদের নেই কোনো পেশেন্ট। আমাদের কয়েকজন পেশেন্ট আছে যারা এত বেশি পেইন যে তারা মানে কাজটা করতে পারে না, তাদের হুইল চেয়ার ব্যবহার করতে হচ্ছে, কিন্তু তেমন সিরিয়াস পেশেন্ট আমার আসেনি। তাই আপনাদের যদি ব্যাক পেইন হয়, যদি মাইল্ড হয় স্পাইনাল স্টেনোসিস, এমআরআই যদি দেখায় যে মাইল্ড হয়েছে, তখন আপনাদের ভয় পেতে হবে না। ফিজিক্যাল থেরাপি করুন, অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন, যেটা ওভার দ্য কাউন্টার মেডিসিন, এবং ডাক্তার আপনাকে দেবে। যদি মডারেট হয় তখন আপনারা পেইন ক্লিনিকে যেতে পারেন। যদি এমআরআই বলে যে এটা খুব সিভিয়ার, তখন আমরা অনেক সময় একটা টেস্ট করি মায়োলোগ্রাম, এবং দেখি যে ফ্লোটা আছে কিনা। যদি দেখি যে সিভিয়ার এবং সিমটমও সিভিয়ার, তখন আমরা নিউরোসার্জনের কাছে পাঠাই। তখন আপনারা নিউরোসার্জনকে দেখতে পারেন, দেখাতে পারেন। কিন্তু মাইল্ড এবং মডারেট ক্ষেত্রে আপনাদের নিউরোসার্জনের কাছে যাওয়া ঠিক হবে না, কারণ সার্জারি করলেও তো আবার কমপ্লিকেশন হয়, এই জন্য আর কি। তখন আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট চেষ্টা করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি স্বল্প সময় স্পাইনাল স্টেনোসিস ট্রিটমেন্টের বিস্তারিত এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আপনাদের সাথে আলোচনা করবার জন্য। আশা করি ইনফরমেশন গুলো কিছুটা হলেও আপনাদের সাহায্য হবে। ডক্টর মৃধা, আপনার মূল্যবান সময় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার জন্য, বিশেষভাবে খুব অল্প নোটিসে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, সবাইকে আনন্দে রাখুন। ধন্যবাদ। ধন্যবাদ হাফসাকে, ধন্যবাদ TVN24-কে। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই সচেতন থাকবো। আমাদের যদি এ ধরনের কোনো সিমটম আমরা অবজার্ভ করে থাকি, স্পাইনাল স্টেনোসিস ডায়াগনোসিস হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা আসলে ক্লোজ অবজারভেশনে ডাক্তারের সাথে রেগুলার নিজের আপডেট গুলো শেয়ার করব, এবং সেই মতোই আমরা চিকিৎসা ফলো করে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করব। সকলে ধন্যবাদ। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।